রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন, প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি। সংসদ অধিবেশন বসছে ২৭ আগস্ট। তিস্তা ব্যারেজ প্রকল্প সবার সহযোগিতায় বাস্তবায়ন করবে সরকার, পানি সম্পদ মন্ত্রী। চট্টগ্রামে বিশাল উন্নয়ন প্রকল্প আনছে এডিবি, অর্থমন্ত্রী। ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সচেষ্ট সরকার। সড়কের সংস্কার কাজের কারণে কুমিল্লায় ঢাকামুখী লেনে দীর্ঘ যানজট, যাত্রী ভোগান্তি চরমে। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। রাষ্ট্রপতি নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে তা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিএনপি। দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি এ কথা বলেন। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংবিধানে ছাড় দেওয়ার সুযোগ থাকলেও প্রকাশ্যে ভোট প্রদান দুঃখজনক। রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ২৭ আগস্ট আহ্বান করা হয়েছে তৃতীয় সংসদ অধিবেশন। এ নিয়ে দেখুন সেলিম মালিকের রিপোর্ট। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিতে মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বসে প্রস্তুতিমূলক সভা। এতে সংসদ সচিবালয়ের সচিব ও নির্বাচন কমিশন সচিবের নেতৃত্বে প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিলে তিনি সংসদ সদস্য পদ হারাবেন বলেও জানান তিনি। আমাদের মনোনয়নপত্র যেদিন জমা দেব দাখিল হবে সেদিন দাখিলের সময় আমরা সবাই জানব। এখন যে ভোট দেবো আমরা যে রাষ্ট্রপতি নির্বাচনে, সেখানে মাননীয় সদস্যবৃন্দ প্রার্থীর সামনে তার নাম লিখবেন না। ভোটে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তাহলে এই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রকাশ্যে ভোটের ব্যাপারে কড়াকড়ি না থাকার পরও ভোটের আয়োজন দুঃখজনক। প্রকাশ্য যখন ভোট হয় তখনই ৭০ অনুচ্ছেদের কারণে আসলে সবাই একটা জায়গায় ভোট দেয়, এটা আসলে কোনো স্বাধীন সিদ্ধান্ত থাকে না। কিন্তু যদি গোপন ব্যালটে ভোট হতো তাহলে আর এখানে ৭০ অনুচ্ছেদের ৭০ অনুচ্ছেদ যেটাই থাকুক এটার ইমপ্লিকেশনই হতো না। ইভেন এটাতে কিন্তু সবাই ঐক্যমত হয়েছিল যে আমরা গোপন ব্যালটে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা করব, এবং এটার জন্য সংবিধান সংশোধনেরও প্রয়োজন নাই। রাষ্ট্রপতি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। ব্যালট পেপারটা আমরা ছাপাবো এবং ব্যালট পেপারে দুটো পার্ট, একটা মুড়ি আর একটা হচ্ছে ভোট। মুড়িতে ৪টা তথ্য থাকে এবং আমরা এটা তৈরি করে নিয়ে যাব। প্রাথমিক ফলাফলটা ওখানে ঘোষণা করা হবে, গেজেটটা করা হবে অফিসে এসে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের পর আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। একটি শ্রেণী কথায় কথায় আন্দোলনের হুমকি দিচ্ছে আর সামাজিক যোগাযোগ ব্যবস্থা মাধ্যমে শিক্ষা ব্যবস্থা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বাংলাদেশ চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে আয়োজিত জাতীয় সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। একই সম্মেলনে যোগ দিয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, তিস্তা ব্যারেজ সময় সাপেক্ষ হলেও সবার সহযোগিতায় তা বাস্তবায়ন করবে সরকার। এ সময় স্বাস্থ্য খাতে উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। নাজিবুর রহমানের রিপোর্ট। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন বিষয়ক ৩ দিনের জাতীয় সম্মেলনে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী তুলে ধরেন নানা পরিকল্পনার কথা। এই সময় তিনি অভিযোগ করেন, শিক্ষা ব্যবস্থাকে টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। আমরা চাই সমালোচকরা সমালোচনা করুক, বাট কনস্ট্রাকটিভ সমালোচনা করুক। আমরা চাই না বিশ্ববিদ্যালয় অঙ্গন থেকে মিথ্যে কাগজ ছাপিয়ে দিয়ে এই ছাত্রছাত্রীদেরকে আবার অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। আমরা কি জুলাই ৩৬ এত সকালে ভুলে গেলাম? এসডিজি সম্মেলনে কথা বলেন পানি সম্পদ মন্ত্রী। বলেন, সরকার পদ্মা ব্যারেজ বাস্তবায়নের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে। জানান, পানির ন্যায্য অধিকার পাওয়া সরকারের অগ্রাধিকার। এখন নতুন চ্যালেঞ্জ আমাদের জন্য তিস্তার উপর আমাদের গত কয়েক বছর যাবত
বিভিন্ন মিডিয়াতে এসেছে, কথা এসেছে, সরকার টু সরকার আলোচনা হয়েছে, সমাধান হয় নাই এবং কোনো স্টাডি আমাদের হাতের মধ্যে নাই। আমরা কিছু কনসেপ্টের উপর এগিয়ে যাচ্ছি। পানির রাজ্য হিসা আমাদেরকে আদায় করতে হবে। সেখানে আমাদের জয়েন্ট রিভার কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশা করছি আমাদের স্বার্থটাকে প্রায়োরিটি দিয়ে কিভাবে এই নতুন চুক্তি আমরা সম্পন্ন করব এবং সেখানে গ্যারান্টি ক্লজকে আমরা অ্যাড করব। স্বাস্থ্য খাতে উন্নতির জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সমন্বয় প্রয়োজন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরিতে জোর দিচ্ছে সরকার। হেলথ সার্ভিসে এই এসডিজি গোল অ্যাচিভ করতে হলে গোল 3 কে ইন্টিগ্রেশন অফ অল কম্পোনেন্টস রিলেটেড টু দ্য হেলথ সার্ভিস, যেমন ওয়াটার এসডিজি গোল 4, 5, 6 and 10, এটাকে ইন্টিগ্রেট করতে হবে, সমন্বয় করতে হবে। শুধু হেলথ ডিপার্টমেন্ট বাই গিভিং সার্ভিসেস ফ্রম হেলথ, বাই গিভিং মেডিসিনস ইজিলি, সিরিঞ্জ অ্যান্ড প্যান্ডেমিক্স টাইমে স্যালাইন দিলাম বা এটা দিলাম ওটা, দ্যাট ইজ নট পসিবল টু অ্যাচিভ দ্যাট গোল। এদিন সম্মেলনে নারী ও মাতৃস্বাস্থ্য, স্যানিটেশন ও শিক্ষা ব্যবস্থার নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন আয়োজকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামে বিশাল উন্নয়ন পরিকল্পনা নিয়ে আসছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও এনবিআর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, বিগত সময়ের ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার, যার গুরুত্বপূর্ণ অংশ চট্টগ্রাম বন্দর। এছাড়াও বন্দর ও কাস্টমসের মধ্যে যে সমস্ত অন্তরায় রয়েছে তা দ্রুত নিরসন করে দুই সংস্থার সমন্বয়ের মাধ্যমে কাজে গতিশীলতা আনা হবে। এসব বিষয়ে আজকের নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে, আর তা না হলে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি রফতানি বাণিজ্য যেমন গতিশীল হবে, তেমনি দেশে কমবে মূল্যস্ফীতি। চট্টগ্রামের জন্য এটা অনেক বড় সুখবর। এই অঞ্চলে আগামী দিনের সার্বিক উন্নয়নের জন্য এডিবির যে পরিকল্পনা, বৃহৎ পরিকল্পনা, সেটা বাস্তবায়নের জন্য আজকের ভাইস প্রেসিডেন্ট ফিলিপিন থেকে এসেছে এবং স্টেক হোল্ডারদের সাথে আমরা 4টার সময় সবাই মিলে এটা আলোচনার মাধ্যমে আগামী দিনে চট্টগ্রামের উন্নয়নের সার্বিক কর্মসূচি এবং বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ভোলার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি টিআর, কাবিখা, কাবিটা আর খাল খনন কাজ নিয়ে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। যথাযথভাবে কাজ না করা, বরাদ্দের অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে। তবে এসব বিষয় অস্বীকার করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর ব্যবস্থা গ্রহণের আশ্বাসেই ক্ষান্ত প্রশাসন। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্ট। সারা দেশের মতো সরকারের খাল খনন ও পল্লী উন্নয়নে কাজ হয়েছে ভোলায়। তবে এই জেলায় বেশ কয়েকটি কাজ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, কাজ না করে বরাদ্দের টাকা উত্তোলন, বোরহানুদ্দিন উপজেলায় মাদ্রাসার নামে প্রকল্প এনে টাকা আত্মসাৎ, খাল খননের নামে শুধু আগাছা পরিষ্কার করে অর্থ আত্মসাৎ করেছে প্রশাসনের একটি মহল। বরাদ্দ আসছিল 1,50,000 টাকার। ও বরাদ্দটা আসছে শুনছি, কিন্তু আসার পরে এটা কে বা কারা নিয়ে গেছে এটা বলতে পারি না। আমাদের কোনো কাজই হয়নি। ওরা মাটি কোনো জায়গা থেকে কাটতে দেখি নাই, এবং আশপাশের ওই যে কিছু জঙ্গল টঙ্গল ছেটে এই এলাকাটা বিল জায়েজ করা হয়েছে। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেদের পক্ষে সাফাই গাইলেন। উনি একজন হাফেজ, ওনার রেসপেক্টের জায়গাটা আলাদা। সেক্ষেত্রে ওনাকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম আসলে কি করা হয়েছে বা কোনো কাজ করছেন কিনা। উনি কিন্তু বারবার সার্টিফাই করছিলেন যে কাজ হয়েছে। ঝোড় ঝাপ বা জঙ্গল ছিল, এগুলো পরিষ্কার করাই নিয়েছি, কারণ যেহেতু লেবারের একটা পে আছে, লেবার দেওয়া হয়েছে অ্যাকাউন্ট পে, এই কারণে আমরা লেবার দিয়ে সামনের খালগুলো পরিষ্কার করে দিতে করছি। কিন্তু আমাদের যে মূল যে খালটা, সেটা আমরা আপনার মাটি কাটছি এবং সে মাটির ভরিয়াম ঠিক মতো আছে। এদিকে সরকারি কাজ গুরুত্ব সহকারে মনিটরিং করা হচ্ছে দাবি করে জেলা প্রশাসক ডক্টর শামীম রহমান বলেন, কোনো অভিযোগ পেলেই খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কাজগুলি আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে এটা মনিটরিং করছে। তারপরেও যখনই আমরা কোনো অভিযোগ পাচ্ছি কোনো বিষয়, সেই বিষয়টি আমরা সচেতনভাবে এবং সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখে আমরা এটা ব্যবস্থা গ্রহণ করছি। সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচিতে অনিয়মগুলো আরও গুরুত্ব সহকারে দেখার পাশাপাশি দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয় বাসিন্দাদের। এনটিভি নিউজ ডেস্ক। মেহেরপুরে ইছাখালী সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে আটক করে নিয়ে যাওয়ার পর ভারতের 2 নাগরিককে আটক করেন স্থানীয়রা।
পরে পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের আটক নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সকালে ইছাখালী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায় আব্দুল মান্নানকে সীমান্ত সংলগ্ন জমিতে কাজ করার সময় বিএসএফ আটক করে। এর কিছুক্ষণ পরে 123 এস পিলার এলাকার কাছ থেকে দুই ভারতীয়কে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে স্থানীয়রা। পরে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের নাগরিকদের হস্তান্তর করা হয়। সম্প্রতি ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় মৌলভীবাজার জেলার ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর দৃশ্যমান হয়েছে ক্ষতি হয়েছে গ্রামীণ সড়ক, কালভার্ট, ফসলি জমি, নদীর বাঁধ, মৎস্য খামার সহ বাড়িঘর। সরকারের সংশ্লিষ্ট দপ্তর বন্যায় ক্ষতির জরিপ কাজ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়েছেন। মৌলভীবাজার থেকে এসএম উমেদ আলীর পাঠানো রিপোর্ট। মৌলভীবাজারে আকস্মিক বন্যায় মনু ধলাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে নদীর বাঁধ ভেঙে দেখা দেয় ভয়াবহ বন্যা। ওই সময় মনু ও ধলাই নদীর নতুন ও পুরাতন 3টি স্থানে বাঁধ ভেঙে প্রবল বেগে পানি প্রবেশ করে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। বন্যার পানির স্রোতে ভেসে যায় অনেকের বাড়িঘর, পানির নিচে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয় কৃষকের আউশ, আমন, বীজতলা ও সবজি ক্ষেত। এতটুক পানি আছিল, আপনারা এটা বলছি, আপনারা যদি সহযোগিতা করেন একটা দিন। চলতি চুলা দি রান্ধিয়া খাই, গড় রান্ধিয়া খাওয়ার ক্ষমতা নাই। ধান চাউল এটা ফোরসে বস্তাইন ফরিয়া বিজিয়া বাইয়াও গেছে, কিছু রইছেও করো। আমাদের পুষ্কুন্ডির মাছ এবং আমাদের এই আলি বেচা নষ্ট হয়ে গেছে। পানির তোরে ক্ষতবিক্ষত হয় এলজিইডির গ্রামীণ রাস্তাঘাট। পানি নেমে যাওয়ার পর সড়কের বিভিন্ন স্থানে ভেসে উঠেছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যার পানির প্রবল স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার অভ্যন্তরীণ, আঞ্চলিক ও গ্রামীণ সড়ক। 138 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 7টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দ্রুত মেরামত করতে 70 কোটি টাকা প্রয়োজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অবগত করা হয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা দ্রুততর সময়ে এরা মেরামত করার চেষ্টা করব। কৃষি বিভাগের তথ্য বলছে, এবারের বন্যায় জেলায় প্রায় 200 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যার ক্ষতির পরিমাণ ধরা হয়েছে 36.5 কোটি টাকা। আমরা 1365 জন কৃষকদের বীজ সহায়তা দিয়েছি, প্রতিজনে 5 কেজি করে। এরা তারা ক্ষতি পুষিয়ে উঠতে পারবে। তারপর আমরা 750 জন কৃষককে আমরা চারা তৈরি করে সরাসরি আমন বীজের চারা দেব, যাতে করে তারা ক্ষতি থেকে পুষিয়ে নিতে পারে। এছাড়া বন্যায় ক্ষতি হয়েছে নদীর বাঁধ, প্রাণী সম্পদ, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, গভীর ও অগভীর নলকূপ সহ কমিউনিটি ক্লিনিক। ক্ষতিগ্রস্তদের প্রত্যাশা, দ্রুত পুনর্বাসন সহ নদীর বাঁধ মেরামত ও স্থায়ী সমাধানে এগিয়ে আসবে সরকারের সংশ্লিষ্ট বিভাগ। এনটিভি নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বলেন, জ্বালানি খাতকে ফ্যাসিবাদ মুক্ত এবং সিন্ডিকেটের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে বর্তমান সরকার দক্ষতার সঙ্গে সঠিক নীতিমালা প্রণয়ন করেছে। দুপুরে মুন্সিগঞ্জের স্যার জগদীশ জেসি বোস ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ এবং বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব কথা বলেন ইশরাক হোসেন। এদিকে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সবুজ নগরী সবুজ দেশ গড়ে তোলার লক্ষ্যে সারা দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে কেরানীগঞ্জ মডেল থানার নয়াবাজার ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অন্যদিকে বগুড়ার গাবতলী মহিলা কলেজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সকালে এই কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। নানা আয়োজনে নাটোরে পালিত হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের 10ম মৃত্যুবার্ষিকী। দুপুরে উপজেলার ফুলবাড়ী প্রতিবন্ধী বিদ্যালয়ের মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়ে বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন কন্যা বর্তমান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। বলেন, তার বাবা ফজলুর রহমান পটল ছিলেন জিয়া পরিবার ও জাতীয়তাবাদী শক্তির আস্থাভাজন একজন মানুষ। 2016 সালের এই দিনে মৃত্যু হয় ফজলুর রহমান পটলের।
লোডশেডিং বন্ধ, বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং জ্বালানি খাত বেসরকারীকরণের উদ্যোগ বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়, পরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, চলমান লোডশেডিংয়ে জনজীবন হুমকির মুখে পড়েছে। বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ও উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বক্তারা বলেন, ভোলায় বিপুল পরিমাণ গ্যাসের মজুদ থাকার পরও তা উত্তোলন না করায় দক্ষিণাঞ্চলকে বঞ্চিত করা হচ্ছে। শ্রমিক নেতা মুজিবুর রহমান মুজিবকে গ্রেফতার ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরের সড়ক অবরোধ ও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। সকাল থেকে নিমনগর, ফুলবাড়ি বাসস্ট্যান্ড, সরকারি কলেজ মোড়, মেডিকেল কলেজ মোড়, বালুয়াডাঙ্গা ও কোতোয়ালি থানার মোড় সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে দূরপাল্লার বাস সহ দিনাজপুরের সব রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন বিভিন্ন রুটের যাত্রীরা। মুজিবকে অবিলম্বে মুক্তির দাবি জানান আন্দোলনকারীরা। একই সঙ্গে শ্রমিক নেতা মুজিবকে নির্যাতনের অভিযোগে সিআইডির পরিদর্শক নবুর রহমানকে গ্রেফতার এবং কোতোয়ালি থানার ওসি নূর নবীকে অপসারণের দাবি জানান। এরই সাথে শেষ করছি দেশের খবর। তবে যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানাবো আরো একবার। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন, প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি। সংসদ অধিবেশন বসছে 27 আগস্ট। তিস্তা ব্যারেজ প্রকল্প সবার সহযোগিতায় বাস্তবায়ন করবে সরকার, পানি সম্পদ মন্ত্রী। চট্টগ্রামে বিশাল উন্নয়ন প্রকল্প আনছে এডিবি, অর্থমন্ত্রী। ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সচেষ্ট সরকার। সড়কের সংস্কার কাজের জন্য কুমিল্লায় ঢাকামুখী লেনে দীর্ঘ যানজট, যাত্রী ভোগান্তি চরমে। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।